2026 এসআইআর ফাইনাল তালিকা প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 28 তারিখে পাবলিশ হবে। পাবলিশের আগে সেই তালিকা চূড়ান্ত পর্যায়ের কাজ কিভাবে হচ্ছে সেটা গতকাল মৌখিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। শেষ মুহূর্তে যে সমস্ত কেসগুলো নিয়ে জটিলতা দেখা দিয়েছে, ডকুমেন্ট টু বি ভেরিফাইড বা রোল ব্যাক নিয়ে, সেগুলো আজকে ডেমোগ্রাফির মাধ্যমে আপনাদের বোঝাবো এবং এসআইআরের যে ফাইনাল তালিকা প্রস্তুতির সামগ্রিক চিত্র সেটা একটা ডেমোগ্রাফি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গে যতগুলো ইএফ ফর্ম ইস্যু হয়েছে এবং সেই ফর্মগুলো ভরে যতজন মানুষ সেগুলো সাবমিট করেছে, তারপরে একটা ড্রাফট লিস্ট পাবলিশ হয়েছিল। তো সেই ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পরে আমরা যতজন মানুষ সেখানে ছিল তাদেরকে মোটামুটি 5টা ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে আলোচনা করছি। এই 5টা ক্যাটাগরির মধ্যে 5টাই হয় 2002-এর তালিকায় থাকতে পারে বা না থাকতে পারে, উভয় ক্ষেত্রেই কিন্তু এই আলোচনাগুলো প্রযোজ্য। প্রথমেই রয়েছে ফাউন্ড এলিজেবল। ফাউন্ড এলিজেবল মানে আপনি এলিজেবল, আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়নি, অন্য কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি বা ডিসপুট পাওয়া যায়নি, অতএব আপনি ফাউন্ড এলিজেবল মানে আপনি ফাইনাল তালিকায় গিয়ে বর্তমানে আরাম করছেন, রেস্ট করছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে আদার্স। আদার্স মানে যাদের নামে নোটিশ ইস্যু হয়নি কিন্তু ফাউন্ড এলিজেবল এই কথাও বলা যাবে না, ইনাদের নাম বিচার বিবেচনা করে পরবর্তীতে স্থান দেওয়া হবে ফাইনাল তালিকায় বা ইতিমধ্যে হয়তো দেওয়া হয়ে গিয়েছে। ইনাদের নামেও বেশিরভাগ ক্ষেত্রেই নোটিশ ইস্যু হয়নি, অর্থাৎ তেমন বড় কোনো ডিসক্রিপেন্সি ইনাদের নামে পাওয়া যায়নি। এটা সেকেন্ড ক্যাটাগরি। ইনারাও মোটামুটি 99% নিশ্চিত যে ফাইনাল তালিকায় থাকছেন। এরপরে এলো এলডি কেসেস, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস, যাদের লিঙ্কেজ বা নাম বা ডিওবির ক্ষেত্রে বা নাম বা সারনেমের বানানের ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে সামান্যতম বা বড়সড় কোনো পরিবর্তন ছিল, ওনাদের নামে নোটিশ ইস্যু হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির। পরবর্তীতে হিয়ারিংয়ে সবাই গিয়ে উপস্থিত হয়ে নথি দেখিয়ে এসেছে, অনেকে নথি দেখায়নি। যারা দেখিয়েছে এবং যারা দেখায়নি উভয় ক্ষেত্রেই যদি নথি অ্যাপ্লিকেবল হয়, 12টার মধ্যে একটি হয়, এসিআইয়ের তালিকায় থাকা 12টির কথা বলছি, তাহলে ফাউন্ড ওকে, ওনারা নিশ্চিত যে ফাইনাল তালিকায় থাকছেন। এবং যেনারা নথি দেখাতে পারেননি বা যে নথিগুলো সাবমিট করেছিলেন ওগুলো ইনাফ নয় মনে করছে মাইক্রো অবজারভার, ওনাদেরকে নিয়েই এখনও খেলটা চলছে। সেটাই হচ্ছে ডকুমেন্ট টু বি ভেরিফাইড অথবা রোল ব্যাক। এই রোল ব্যাক যে করছে এক্ষেত্রে কিন্তু যে আদার্স ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের নামগুলো থাকতে পারে। এই কারণেই বললাম যে ইনাদের 99% সিওরিটি, 100% কিন্তু নয়। কারণ যারা রোল ব্যাক আসছে 2002-এর তালিকায় থাকা ব্যক্তিদেরও আসছে যাদের নামে আগে কোনো নোটিশ আসেনি। তার মানে এটাই প্রমাণিত যে আদার্স ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের নামে রোল ব্যাক অথবা ডকুমেন্ট টু বি রিভিউড এই মর্মে ইআরওর কাছে মাইক্রো অবজারভার কিন্তু সেন্ড ব্যাক করতে পারে ওনাদের ফর্মসগুলো। আরেকটা ক্যাটাগরি হচ্ছে নো ম্যাপিং। একদম প্রাথমিক পর্যায়ে ইনাদের হিয়ারিং হয়ে গিয়েছিল। নো ম্যাপিং অর্থে 2002-এর তালিকায় হয় ইনারা নিজে ছিলেন না এবং ইনাদের বাবা মা ঠাকুরদা ঠাম্মা দাদু দিদা কাউকে ইনারা লিঙ্কেজ করাতে পারেননি, কারণ কেউ হয়তো তালিকায় ছিল না। এনি হাউ যে কোনো কারণে হতে পারে, হয় মিসিং ছিল বা প্রকৃতপক্ষেই ছিল না কেউ। ইনারা নো ম্যাপিং, কিংবা হয়তো কোনো কারণবশত ইনাদের নাম ছুটে গিয়েছে, তো সেটা বিচার্য বিষয়, কিন্তু ইনারা নো ম্যাপিং হয়ে আছেন। ইনাদের প্রাথমিক পর্যায়ে নোটিশ হয়েছিল, অনেকে গিয়ে পরবর্তীতে যথাযোগ্য বা যথাযথ নথি সাবমিট করেছে, যিনারা করেছে ওনাদের নাম ফাইনাল তালিকায় থাকছে, কিন্তু অনেকেই সাবমিট করতে পারেনি। ওনাদের নিয়ে ফাইনাল ডিসিশন এখনও নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে বিএলও ইআরও মিলে ডিক্লারেশনের মাধ্যমে ওনাদের কিছু কাগজপত্র যেগুলো রয়েছে ওনাদের বাড়ির সেগুলো সাবমিট করেছে, কিন্তু সেগুলো ফাইনাল তালিকায় থাকবে কি থাকবে না এখনও বলা যাচ্ছে না। ফাইনাল ডিসিশন এখনও আসেনি, মানে ইনারা একটা দ্বৈত পর্যায়ে রয়েছেন, হয় এপাশেও যাবে না হয় এপাশে যাবে। ইতিমধ্যে যেহেতু বিচারকদের দ্বারা তৈরি কমিটি আবার এসআইআরের কাজে নিযুক্ত হয়েছেন, অতএব ইনাদের নিয়ে একটা আশা করা যেতেই পারে যে ইনাদের বিষয়টা ওনারা মাথায় রাখবেন। কারণ আজকে এই কমিটিতে থাকা জজ এবং অন্যান্য যারা রয়েছেন কমিটিতে ওনারা কিন্তু ইলেকশন কমিশনকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো নিয়েও একটা আমি ভিডিও বানাবো, আপনারা দেখবেন। খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রশ্ন, জনগণের প্রশ্ন, সেটা নিয়ে হয়তো নিউজ চ্যানেলে আপনারা দেখেছেন, আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এটা গেল নো ম্যাপিং কেসেস। আরেকটা ছিল ফাউন্ড নট এলিজেবল। এই ফাউন্ড নট এলিজেবলের মূলত ছিল ডেড ভোটার্স, যারা
ড্রাফট লিস্ট পাবলিকেশনের পর দেখা গেল যে এরা মৃত, অতএব ইনারা ফাইনাল তালিকায় থাকার যোগ্য নয়, নট এলিজিবল। আরেক দল হচ্ছে যারা ফর্মটা সাবমিট করেনি, ইনারা কোনোভাবেই এলিজিবল নয় ফাইনাল তালিকায় থাকার জন্য। এই যে ফাইনাল তালিকায় থাকার জন্য ইনারা এলিজিবল নয়, এর যে উপযুক্ত কারণ এটা জানিয়ে ইয়ারও কিন্তু শেষে একটা অর্ডার শিট জারি করবে, যেখানে যেই ব্যক্তিকে ফাইনাল রোলে জায়গা দেওয়া হচ্ছে না বা নাম বাতিল করা হচ্ছে, ওনার পার্সোনাল ডিটেলস, ওনার বিধানসভা এরিয়ার নাম থেকে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু উল্লেখ করে এবং কারণ উল্লেখ করে যে কেন ইনার নাম ফাইনাল তালিকায় থাকার যোগ্য নয়, সেটা করে ইয়ারও সিল ও সই মেরে সেই অর্ডার শিট বা অর্ডার কপি বিএলও মারফত মোস্ট প্রবাবলি সেই মানুষের হাতে ধরিয়ে দেবে বা এই তালিকা পাবলিশ করা হবে। এই যে অর্ডার শিটটার কথা বললাম, এটা এত ন্যূনতম সময়ে বোঝানো সম্ভব নয়, এখানে অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে, এটাও দেখার প্রয়োজন রয়েছে। এই কারণে এই ভিডিও শেষে আমি সেটা ক্ষুদ্র করে একটু শুধু টাচ দিয়ে দেবো এবং পরবর্তীতে সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি বানাবো। এবার ডেমোগ্রাফিটা সরাসরি আপনারা দেখে নিন, দেখে বুঝে নিন কীভাবে ফাইনাল প্রসেসটা এগোচ্ছে ফাইনাল তালিকা পাবলিকেশনের জন্য। ওপরে দেখুন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল ফাইনাল ডিসপোজাল প্রসেস। প্রথমে কি স্টেজেস লক্ষ্য করুন, রয়েছে ফাউন্ড এলিজেবল, সবুজ টিক দেওয়া, ফাউন্ড নট এলিজেবল ক্রস করা, তারপর রয়েছে ডকুমেন্ট টু বি রিভিউড। ফার্স্ট স্টেজ এটা। সেকেন্ড স্টেজে আমরা চলে আসছি রিভিউ অ্যান্ড ভেরিফিকেশন প্রসেস। এখানে অনলাইন রিভিউ ইআরও নেট থেকে ইআরও করছেন এবং ফিজিক্যাল রিভিউ হার্ড কপিসগুলো দেখে দেখে করছেন এবং কনসালটেশন বিএলও অর্থাৎ বিএলওর সঙ্গে কনসাল্ট করছেন। আমি বিস্তারিত একটা একটা করে আপনাদের বোঝাবো। এরপরে ফাইনাল ডিসিশন আউটকামস। এই দুটো স্টেজের পরে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল ডিসিশন নিতে হচ্ছে। ফাইনাল ডিসিশন হচ্ছে আইদার ইনক্লুড অর এক্সক্লুড, হয় নামটাকে নথিভুক্ত করতে হবে, না হয় বাতিল হিসেবে গণ্য করতে হবে। একটা দেখছেন সবুজ অ্যারো আর একটা হচ্ছে রেড অ্যারো। কি রয়েছে একটা একটা করে চলুন বিস্তারিত দেখে নিই। স্ক্রিনে এবার আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কি স্টেজেস। প্রথমে রয়েছে ফাউন্ড এলিজিবল, যেমনটা আমি প্রথমে আলোচনা করে দিলাম, যিনাদের নামে কোনো রকম ডিসপুট পাওয়া যায়নি, যিনারা ফাউন্ড এলিজিবল যোগ্য হয়ে রয়েছেন, ইনাদের নাম অলরেডি ফাইনাল তালিকায় চলে গিয়েছে। কারা কারা রয়েছেন এই তালিকায়? বেশিরভাগ যাদের নামে নোটিশ ইস্যু হয়নি তারা ধরে নিতে পারেন আপনারা ফাইনাল তালিকায় চলে গিয়েছেন। দ্বিতীয় ফাউন্ড নট এলিজিবল, এটাও আমি আলোচনা করে দিয়েছি। ফাউন্ড নট এলিজিবল বিশেষত তারা যিনারা বিশেষত ডেট বা ফর্মটা সাবমিট করেননি অথবা হিয়ারিংয়ে উপস্থিত হননি। এরপরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অংশগ্রহণ করেছিলেন তাদের বেশিরভাগ হয়েছে ডকুমেন্ট টু বি রিভিউড। হিয়ারিং করতে গিয়ে অনেকে বিভিন্ন রকমের যে নথিগুলো সাবমিট করেছিলেন সেই নথিগুলো যাদের একদমই পারফেক্ট ছিল, 12টার মধ্যে একটা ছিল, তাদেরগুলো হয় ওকে করে দিয়েছে, কিন্তু এখানে যদি এমওদের ডাউট হয়ে থাকে তাহলে ওনারা সেই ডকুমেন্টগুলিকে আবার রিভিউর জন্য পাঠিয়েছে এইআরও অথবা ইআরও এর কাছে। এবার এইআরও ও ইআরও কীভাবে ডিসিশনটা নিচ্ছেন এটা দেখছি আমরা সেকেন্ড ডেমোগ্রাফটাতে। এই রইল সেকেন্ড ডেমোগ্রাফ, রিভিউ অ্যান্ড ভেরিফিকেশান প্রসেস। এখানে ইআরও এবং এইআরও রিভিউ করবে এবং ভেরিফাই করে তারপরে ওনাদের ডিসিশনটা নেবে, ফাইনাল ডিসিশন। কিভাবে ওনারা এই রিভিউটা করবে? প্রথমত হচ্ছে এই জায়গাটা দেখুন, অনলাইন রিভিউ ইআরও নেট থেকে, ইআরওর যে নিজস্ব লগ ইন রয়েছে সেখানে যে উনি ডকুমেন্টগুলো আপলোড করেছিলেন সেখান থেকে আবার নির্দিষ্ট আইডি দিয়ে চেক করে ডকুমেন্টটাকে উনি দেখে নেবেন অনলাইন। এবং প্রয়োজনে এই যে ফিজিক্যাল নিচের পয়েন্টটা দেখুন, ফিজিক্যাল রিভিউ হার্ড কপিসগুলো যে জমা রয়েছে ওগুলো প্রয়োজনে উনি চেক করে দেখতে পারেন। এরপরেও যদি উনি স্যাটিসফাই না হন তাহলে ওই পার্টের যে বিএলও রয়েছে ওনাকে ডেকে ওনার সঙ্গে কনসাল্ট করতে পারেন, উনি পরামর্শ করতে পারেন এবং তারপরে উনি সিদ্ধান্ত নেবেন। যেহেতু ফাইনাল সিদ্ধান্তটা ইআরওই নেবেন যে এই ভোটারকে ফাইনাল তালিকায় রাখা যায় নাকি রাখা যায় না। এরপরে আমরা আসছি একদম ফাইনাল স্টেজে, যেখানে ইআরও ফাইনাল ডিসিশনটা নিচ্ছেন। এই যে দেখুন ফাইনাল ডিসিশন আউটকামস, অর্থাৎ ইআরও এবার ফাইনাল ডিসিশনটা কী নিচ্ছেন। একপাশে দেখুন সবুজ অ্যারো দিয়ে লেখা রয়েছে ডিসএগ্রি ফাউন্ড এলিজিবল কথাটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, অর্থাৎ মাইক্রো অবজারভার যে ডকুমেন্ট টু বি ভেরিফাই করে ইআরওকে জানালো যে আপনি এটা আরেকবার ভেরিফাই করুন, আমার মনে হচ্ছে এখানে কোনো গণ্ডগোল রয়েছে, এটা মাইক্রো অবজারভারের কথা। কিন্তু ইআরও যদি ডকুমেন্টসগুলো খতিয়ে দেখে এবং সব কিছু ওকে পায় তাহলে উনি ডিসএগ্রি করবে মাইক্রো অবজারভারের কথার সঙ্গে।
ডিসএগ্রি করা মানে ভোটার্সদের পক্ষে ভালো, যিনার কেসটা নিয়ে কথা হচ্ছে সেই ইলেক্টরের পক্ষে ভালো। অর্থাৎ মাইক্রো অবজারভার বলছে যে ইনার ডকুমেন্টে ডিসপুট কি রয়েছে, ইআরও বলছে না, আমি আপনার কথার সঙ্গে একমত নই। এই কথা যদি উনি বলেন অর্থাৎ ডিসএগ্রি করেন, তার মানেই হচ্ছে আপনার নাম ফাইনাল তালিকায় চলে গেল। কিন্তু এই যে মাইক্রো অবজারভার যে কথাটি বলছেন ডকুমেন্ট টু বি রিভিউ বা রোল ব্যাক যে করে দিল, সেক্ষেত্রে ওনার সঙ্গে এইআরও এবং ইআরও যদি অ্যাগ্রি করে যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে এই ডকুমেন্টটাকে ভেরিফাই করার প্রয়োজন রয়েছে, তার মানেই যে ডাউটটা মাইক্রো অবজারভার করছেন সেটার সঙ্গে এইআরও এবং ইআরও সহমত পোষণ করছেন। এবং এক্ষেত্রে ওনার নাম কিন্তু, যাকে নিয়ে কথা হচ্ছে, যে ভোটারকে নিয়ে কথা হচ্ছে, যে ভোটারকে নিয়ে বিবেচনায় বসেছে ওনারা, তার নাম কিন্তু ফাইনাল তালিকায় যাওয়ার চান্সেস আর নেই বললেই চলে। অর্থাৎ এক্সক্লুশনের তালিকায় চলে যাবে বা ফাউন্ড নট এলিজেবলের তালিকায় চলে যাবে। এরপরে ইনাদের নামে ইআরও সাহেব একটা অর্ডার শিট তৈরি করবে ক্যান্সেলেশনের, যে কেন ইনার নাম নট এলিজেবল হিসেবে আমরা গণ্য করছি এবং ফাইনাল রোল এসআইআর 2026-এ ইনার নাম থাকবে না। এই সম্পর্কিত একটা অর্ডার শিট উনি তৈরি করবে এবং সেই ইলেক্টরের হাতে ধরিয়ে দেবে, মেবি বাই বিএলও। তো সেই অর্ডার শিটটা কেমন, চলুন আমরা একবার দেখে নিই। এই হলো সেই অর্ডার শিট যেটা ইআরও সাহেব তৈরি করবে, যার নাম ফাইনাল তালিকায় থাকবে না, তার নাম এবং ঠিকানা উল্লেখ করে। কিভাবে দেখুন, এই জায়গাটা দেখুন, এসআইআর হিয়ারিং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওয়েস্ট বেঙ্গল 2026 এই ফর্মটাতে উনি ডিক্লেয়ার করছেন কার নাম থাকবে কার নাম থাকবে না। এ নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার প্রয়োজন রয়েছে, আমি পরে জানাবো। এখানে সংক্ষেপে শুধু দেখে নিন। এখানে উনি সেই ইলেক্টরের নাম লিখবেন যিনি তালিকাভুক্ত ছিলেন কিন্তু আর থাকবেন না ফাইনাল রোলে। এই জায়গাটায় লিখবেন পার্ট নাম্বার, এই জায়গাটায় সিরিয়াল নাম্বার এবং বাকি ডিটেলসগুলো ফিল আপ করবেন। দেখাচ্ছি, জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন ভালো করে। উনি যে নথিগুলো হিয়ারিংয়ে উপস্থিত হয়ে জমা করেছেন সেগুলোর ক্ষেত্রে কি কি উনি জমা করেছেন, এই যে সেলফ, প্রথমে দেখুন সেলফের ক্ষেত্রে উনি কোনো ডকুমেন্ট জমা করেছেন কি করেননি, করলে ইয়েস, না করলে নো। ফাদার ইফ অ্যাপ্লিকেবল, বাবা যদি থাকে তাহলে বাবার ক্ষেত্রে ডকুমেন্ট জমা দিলে ইয়েস, না দিলে নো। মাদারের ক্ষেত্রে ডকুমেন্ট জমা দিলে ইয়েস, না দিলে নো। এখানেই কিন্তু এটা শেষ হলো না। এই যে অর্ডার শিটটা এটা কিভাবে তৈরি করছেন এটা বিস্তারিত বোঝার প্রয়োজন রয়েছে, এ কারণে আমি এখানে এটা আলোচনা করলাম না, জাস্ট একটা টাচ দিলাম। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যে সালগুলো উল্লেখ করেছে কমিশন 1987 সালে 1 জুলাই থেকে 2004 অবধি, সেখানে 3টে ক্যাটাগরিতে কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দেখাতে বলেছে এবং সেগুলো না দেখাতে পারলে ইনএলিজেবল এবং দেখাতে পারলে এলিজেবল, সেটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো আমি পরে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, আপনাদের অ্যাংজাইটি দূর হবে। এই কেসগুলো নিয়ে ইআরও এবং এইআরও ফাইনাল ডিসিশন নিচ্ছেন এবং আজকে থেকে আপনারা জানেন পশ্চিমবাংলায় একটা বড়সড় এসআইআরের ক্ষেত্রে পরিবর্তন আসলো। এখন আমাদের হাইকোর্টের অর্ডারে, সুপ্রিম কোর্টের অর্ডারে জাজ কমিটিগুলো নথি যাচাইয়ের কাজে নেমে পড়েছেন মাঠে এবং এসআইআরের কাজকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।